একুশ মানে মাথা নত না করা। একুশ মানে বাঙালির জন্য গর্বের একটা মুহূর্ত, কারণ এই ২১শে ফেব্রুয়ারি বাঙালি অর্জন করেছে তার মাতৃভাষার অধিকার, যেটি এখন শুধু বাংলাদেশি বা বাংলাদেশিদের জন্য সীমাবদ্ধ নয়, যেটি সবার মাঝে ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। তাই ২১ ফেব্রুয়ারি বাঙালি জাতির সঙ্গে সঙ্গে সারা বিশ্ব উদযাপন করছে একই সময়ে, যাকে বলা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৯৯ সালে জাতিসংঘের ৩০তম অধিবেশনে প্রথম এই ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করার জন্য জাতিসংঘে প্রস্তাবনা পেশ করা হয়, যেটি খুব ভালোভাবে পাশ করে দেওয়া হয় এবং ২০০০ সাল থেকে বাঙালি জাতির সঙ্গে সারা বিশ্ব পালন করছে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যার ফলশ্রুতিতে সেই ২০২৫-এ এসে এখানে নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত মানুষজন এবং তার পাশাপাশি অন্যান্য মাতৃভাষায় যারা কথা বলেন, ইংলিশ থেকে শুরু করে যে কোনো ভাষায়, তারাও মিলিত হচ্ছেন ২১ উদযাপনে। ২১ উদযাপনের এই ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন যে আয়োজন করেছে নিউ ইয়র্কে, সেই আয়োজনে সামিল বিভিন্ন স্তরের মানুষ, শিশু থেকে বৃদ্ধ এবং নারী পুরুষ বিভিন্ন জাতিগোষ্ঠী সবাই এখানে আসছেন এবং তার মায়ের ভাষাকে উদযাপনে সামিল হচ্ছেন। আমরা এই ২১-এর এই চেতনার সঙ্গে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা আমাদের মনে হয়, সেটা হচ্ছে ২১ মানুষকে শেখায় কিভাবে এগিয়ে যেতে হয়, কিভাবে নিজের অধিকারকে আদায় করে নিতে হয়। আমাদের সঙ্গে এর মধ্যে অনেকেই যোগ হচ্ছেন, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন এখানে অতিথি। আপা, আপনি এখানে এসেছেন ২১ উদযাপনে মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা আসলে কি পরিমাণ আপনার মধ্যে যে মমত্ববোধ বলেন বা অহংকার বোধ বলেন যে আমরা বাঙালি, আমাদেরই ভাষা আজকে সারা বিশ্ব উদযাপন করছে আন্তর্জাতিক হিসেবে, আপনার কাছে কি মনে হয় পুরো ব্যাপারটা? আমি অত্যন্ত আনন্দিত যে আজকে বিশ্বব্যাপী আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গর্বের সহিত পালিত হচ্ছে। আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। শিক্ষা জীবন এবং জীবিকার অন্বেষণে আজ আমরা পরবাসী, কিন্তু দেশপ্রেম আমাদের প্রত্যেকের মননে, এবং এই মমত্ববোধ উপলব্ধি করে আমরা নতুন প্রজন্মকে বাংলাদেশের প্রতি মমত্ববোধ এবং চেতনা জাগ্রত করার উদ্দেশ্যেই আমাদের আজকে এই আয়োজন। আমি মনে করি আসুন আমরা সবাই মিলে দেশের ও প্রবাসের সকল প্রজন্মকে, নতুন প্রজন্মকে বাংলা শিক্ষা গ্রহণে ও বাংলা শিক্ষা প্রদানে উদ্বুদ্ধ করে তুলি। আপনার কি মনে হয় মানে কতটা প্রসার হয়েছে বাংলা ভাষা এই বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে, আমরা এখন যেখানে আছি আমেরিকাতে, এখানে নতুন প্রজন্ম কতটা আগ্রহী বাংলা ভাষার প্রতি, বাংলা ভাষা সাহিত্যের প্রতি, বাংলা সংস্কৃতির প্রতি? হ্যাঁ, অবশ্যই তারা অত্যন্ত আগ্রহী। বিশেষ করে প্যারেন্টসরা আমাদের অনেক, আমি বনি শিক্ষা সঙ্গীত নিকেতনের ফাউন্ডার প্রেসিডেন্ট সিও, তো 25 বছর পূর্তি হতে যাচ্ছে। তো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে অনুষ্ঠানটা আয়োজন করেছে, এটা ধরেন 2005 থেকে, আমি 2005 থেকে জড়িত, এবং আমাদের স্কুলের সমস্ত স্কুলের বাচ্চা কাচ্চাদের দিয়ে আমরা একটা শিশু কিশোরদের মেধা প্রতিযোগিতাও আয়োজন করে থাকি। দেখতেই পাচ্ছেন ওখানে প্রাইজগুলো দিচ্ছে, সবাই অ্যাওয়ার্ড পাচ্ছে। তো এগুলি তারা চর্চা করে বলেই তো পাচ্ছে, এবং আমরা স্কুল থেকেও সহযোগিতা করছি, প্যারেন্টসরাও আমাদের সাথে সহযোগিতা করছে, এবং শিশু কিশোররা অত্যন্ত আগ্রহী এবং অত্যন্ত আনন্দী। আমরা অত্যন্ত আশাবাদী। ধন্যবাদ আপা আপনাকে। দর্শক যেমনটা শুনছিলেন, উনি বলছিলেন যে নতুন প্রজন্ম আগ্রহী হচ্ছে বাংলা ভাষার প্রতি, এবং আমরা দেখলাম যে এখানে বাংলা ভাষার বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতাতে এখানকার প্রজন্মের ছেলেমেয়েরা অংশ নিয়েছে এবং তারা পুরস্কারও জিতেছে। আসলে এই বাংলা ভাষার যে মানে গর্বিত যে জায়গাটা, আসলে সেটা আসলে শেষ করা যাবে না, কারণ বাংলা সাহিত্য এত গভীর, এত বিস্তৃত, সেটা আসলে আমরা আসলে কয়েকটা শব্দে সেটাকে আটকানো যাবে না। যার আমরা দেখেছি যেটা স্পৃহা 1952 সালে শুধুমাত্র মায়ের ভাষায় কথা বলার জন্য মানুষ প্রাণ দিতে পারে, যেটা বিশ্বে একেবারেই ব্যতিক্রম, যেটা আসলে কখনো হয়েছে এরকম কোনো উদাহরণ নেই বলে আজকে এই আমাদেরই গর্বের জিনিস সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। আমাদের সঙ্গে আরও একজন অতিথি আছেন, আমরা কথা বলবো অতিথিদের সঙ্গে। এখানে অনেকেই আসছেন যারা বিভিন্ন স্তরে বাংলা ভাষাকে ছড়িয়ে দিচ্ছেন, বাংলা সংস্কৃতিকে ছড়িয়ে দিচ্ছেন, বাংলাদেশিদের অর্জন
অবদানকে বিশ্বব্যাপী তুলে ধরছেন। তেমনই আছেন একজন অতিথি, আমরা কথা বলবো। আপনি এই যে আজকে 21-এর এই যে অনুষ্ঠানে আসলেন এবং এসে আপনি এখানে দেখলেন বিভিন্ন স্তরের মানুষজন আসছে, এটা একজন বাংলাদেশি হিসেবে, বাংলা ভাষাভাষী হিসেবে কতটা আনন্দ দিয়ে আপনাকে যে বাংলা ভাষার জন্য মানুষ এভাবে ছুটে আসছে বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে এই নিউ ইয়র্কে, আমেরিকার এই ব্যস্ত জীবনেও? অবশ্যই এটা অবশ্যই একটা উল্লেখযোগ্য বিষয়, কারণ হচ্ছে আমরা কতদিন আগেও বাংলা ভাষার কোনো কিছুই ছিল না। এখন যুগে যুগে সব জায়গায় বাংলার একটা প্রভাব পড়েছে, এবং বিশেষ করে আমি আমার বিহাফ অফ মেয়র্স অফিস থেকে আমি ওনার বাংলা ভাষার কিসের জন্য আমি সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আর অমর একুশে অবশ্যই আমাদের জন্য একটা অনেক দিন ভাষার জন্য আমরা প্রাণ দিয়েছি, আমাদের সবাই প্রাণ দিয়েছে, অ্যান্ড সেটার জন্য অমর একুশকে অবশ্যই আমরা বলি যে আমার ভাইয়ের রক্তের রাঙ্গানো আমি কি বলিতে পারি। আপনি বলেছিলেন যে মেয়র অফিস থেকে, আমরা দেখেছি যে নিউ ইয়র্কে বেশ কয়েকটা জায়গা, বিশেষ করে সাবওয়ে ট্রেন থেকে শুরু করে বিভিন্ন বক্তব্য ওরা মানে নিউ ইয়র্কের মেয়র অফিস অন্যান্য ভাষার পাশাপাশি, বিশেষ করে ইংরেজি ভাষার পাশাপাশি, চাইনিজ ভাষার পাশাপাশি আমরা বিভিন্ন জায়গায় বাংলা ভাষারও দেখতে পাই সচেতনতামূলক বক্তব্য এবং বিভিন্ন রকমের প্ল্যাকার্ড। তো এটা আসলে একজন বাংলাদেশিদের জন্য আসলে মানে কেমন গর্বের মনে হয় যে যখন আপনি দেখেন রাস্তায় হাঁটার সময় সাবওয়েতে অথবা বাস স্টেশনে বা বিভিন্ন জায়গাতে ওই ইংলিশ, চাইনিজের পাশাপাশি আমাদের বাংলা ভাষায়ও বার্তা রয়েছে, এটা কেমন প্রভাব পড়ে কমিউনিটিতে? অবশ্যই এটা ভালো প্রভাব পড়তেছে, কারণ হচ্ছে বাংলা ভাষাটা আগে তো কোথাও ছিল না। আমরা অফিসিয়ালি এখন আস্তে আস্তে আমরা উপরে উঠতেছি। বেসিক্যালি আমার সব জায়গায় আমাদের সব কিছুতেই যে কোনো ফর্ম করেন বা যে কোনো কিছু অ্যাপ্লাই করতে জানেন, এখন আমাদের বাংলা ভাষার ল্যাঙ্গুয়েজ আপনি অ্যাক্সেস করতে পারতেছেন। তো সেটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। আগামীতে মনে হচ্ছে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজই করতে পারবো আমার বাংলা ভাষাতে, ইনশাআল্লাহ। এইটা একটা ভালো কথা বলেছেন আপনি যে আমরা দেখলাম যে আমেরিকাতে, বিশেষ করে নিউ ইয়র্কে বিভিন্ন আবেদন প্রক্রিয়াতে বা বিভিন্ন স্তরে অন্যান্য ভাষার আবেদন ফর্মের পাশাপাশি বাংলা ভাষারও রয়েছে, তাতে করে বাংলা ভাষাভাষীদের জন্য অনেক সুবিধা হচ্ছে এই জিনিসগুলো। এবং আপনি বলেছেন যে বাংলা ভাষা দ্বিতীয় স্তরেও আসতে পারে, দ্বিতীয় ভাষাও হতে পারে। আসলে শুধু কি বাংলা ভাষা 21-এর জন্য, নাকি এই বাংলা ভাষাভাষীদের অবদান আজকে সারা বিশ্ব যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেটা আসলে কেমন প্রভাব পড়ছে আন্তর্জাতিকভাবে বাংলা ভাষার মাহাত্ম্য অথবা বাংলা ভাষার যে গর্বের জায়গাটা, সেটা আসলে কেমন দেখছেন এই আমেরিকান ইংলিশ ভাষাভাষী বা অন্য ভাষাভাষী মানুষরা? আপনি তো অনেক কাছ থেকে তাদের সঙ্গে মিশেন। হ্যাঁ, আমি তো মনে করি অবশ্যই, কারণ ইউনেস্কো আমাদের বাংলা ভাষাকে বেসিক্যালি ওয়ান অফ দ্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে কী করছে। তো অবশ্যই আমাদের জন্য এটা খুবই গর্বের বিষয়, কারণ ইন্টারন্যাশনালি আমরা আমাদের ল্যাঙ্গুয়েজকে কী করতে, মাতৃভাষা, আমরা সেই জাতি যারা আমাদের ভাষার জন্য আমরা প্রাণ দিয়েছি। সো এটা অবশ্যই একটা গর্বের বিষয় আমাদের জন্য। ধন্যবাদ আপনাকে। আসলে বাংলা ভাষার জন্য প্রাণ দেয়া জাতির মধ্যে একমাত্র বাংলাদেশি আমরাই, সেজন্য এই 21 আমাদের গর্বের, এই 21 আমাদের অহংকারেরও বটে, কারণ আমরা 21-এর মাধ্যমে বাংলা ভাষা অথবা মাতৃভাষাকে ছড়িয়ে দিতে পেরেছি আন্তর্জাতিক পর্যায়ে। আমরা এখন অনেকেই আসছেন আমাদের সঙ্গে অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য। আমরা এখন আরও একজন অতিথি রয়েছেন আমাদের, যারা আসলে এই কমিউনিটিতে অবদান রেখে চলেছেন বাংলাদেশিদের জন্য, বাংলা ভাষার জন্য, বাংলা সংস্কৃতির জন্য, বাংলা সাহিত্যের জন্য। আমরা কথা বলি যে যেমনটা বলছিলেন একটু আগে, আপনি শুনলেন যে এখানে নিউ ইয়র্কের আমরা বিভিন্ন জায়গাতে বাংলা ভাষার প্ল্যাকার্ড দেখি, বাংলা ভাষার নোটিশ দেখি, এবং আমাদের বিভিন্ন আবেদন প্রক্রিয়াতেও অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা ভাষাও রয়েছে। এটা আসলে একজন বাঙালি হিসেবে এই যে আমেরিকার মতো একটা পশ্চিমা দেশে যেখানে একটা বাংলাদেশি কমিউনিটি বেড়ে উঠছে, একজন বাংলাদেশি হিসেবে এটা আপনাকে কতটা মানে গর্বিত করে? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকল শহীদদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি। এবং আপনার প্রশ্ন উত্তরে বলতে হয়, আমরা যারা প্রবাসে আছি, যারা বাংলা ভাষাভাষী, আজকের এই দিনটিতে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা খুব শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের বীর শহীদদের প্রতি। এবং আমাদের এই যে বাংলা ভাষাটাকে, বাংলা ভাষার মাধ্যমে আমরা যে চর্চা করছি, সেই চর্চাটা যে বহির্বিশ্বে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি, এর জন্য আমরা সত্যিকার অর্থে গর্ববোধ করি। তার কারণ ইন্টারন্যাশনাল ভাষার পাশাপাশি সে যে কোনো ভাষাই হোক, কিন্তু আমাদের ভাষাটাকে তারা যে
মানে শ্রদ্ধা ভরে স্মরণ করছে প্রত্যেকটা দেশেই, বিশ্বের প্রত্যেকটা দেশেই। সেই হিসাবে আমি একজন বাংলাদেশ হিসাবে আমি বাংলা ভাষাকে আমার মাতৃভাষা হিসেবে গর্ববোধ করি। আসলে এখন বাংলা ভাষা পাশাপাশি এখন এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, কারণ আন্তর্জাতিকভাবে উদযাপন হচ্ছে। এটা মানে অনেক গর্বের একটা বিষয়, এটা সত্য কথা। কিন্তু ভাষা এমন একটা জিনিস, আমরা যেটা জানি ভাষার কোনো বাঁধ নাই, ভাষার কোনো সীমানা মানে না, ভাষা ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়। তো এই যে মায়ের ভাষায় কথা বলার যে অধিকার, মায়ের ভাষায় কথা বলতে পারার যে আনন্দ, এটা মানে একজন মানে যে কোনো ভাষাভাষীর জন্য অনেক গর্বের বিষয়। তো আমাদের বাংলা ভাষাতে বিচিত্র রয়েছে, আপনি জানেন আঞ্চলিকতা রয়েছে, বিভিন্ন এক একটা অঞ্চলে এক একটা জেলায় এক এক রকমের ভাষা। তো আপনি কোন জেলার মানুষ এবং আপনাদের জেলায় আসলে কিভাবে এই বাংলা ভাষা আপনারা কিভাবে কথা বলেন আপনার মায়ের ভাষায়? আমি মূলত মানিকগঞ্জ ডিস্ট্রিক্টের সন্তান। আপনাকে একটু জানিয়ে রাখা ভালো, এখানে আমার দুটো সন্তান, একজন মেয়েটা বর্ণ হয়েছে এখানে এবং আমি ছেলেকে নিয়ে আসছিলাম। বাট আমার দুটো ছেলেই আমি সংস্কৃতি অঙ্গনের সাথে জড়িয়ে রেখেছি। ওরা এই দেশে বর্ণ হয়ে, আমার মেয়ে বাংলা বলতে পারে, বাংলা লিখতে পারে, বাংলা ভাষা গান করতে পারে। এর জন্য আমি মনে করি যে আমি যে আমার কৃষ্টি এবং কালচারকে ধরে রেখেছি বাংলা ভাষার মাধ্যমে, এর জন্য আমি মনে করি আপনিও গর্ববোধ করবেন। তার কারণ অনেকেই বলে যে আমার সন্তান কি সুন্দর ইংলিশে কথা বলে, বাট আমি মনে করি আমাদের কৃষ্টি এবং কালচারকে ধরে রাখার জন্য প্রত্যেকটা বাবা মাকেই সন্তানদের প্রতি অবদান রাখা উচিত যে আমাদের কৃষ্টি কালচার যেন কখনো ভুলে না যায়। এবং সেই হিসাবে আমরা যে বাংলা ভাষায় কথা বলছি এবং আমাদের সন্তানদেরকে, আমাদের পরবর্তী প্রজন্মদেরকে এই কৃষ্টি এবং কালচারের সাথে ধরে রেখেছি, এর জন্য আমি মনে করি যে আমি একজন বাংলা ভাষাভাষী হিসাবে আমি সত্যিকার অর্থে গর্ববোধ করি। সত্যি কথা, আমরা নিজেরও গর্ববোধ করছি এবং শুনে খুব ভালো লাগলো যে আপনি আপনার সন্তানদেরকে এই বাংলা ভাষার প্রতি আগ্রহী করে তুলছেন, বাংলা সংস্কৃতির প্রতি আগ্রহী করছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনলেন আসলে একজন অভিভাবক যিনি এই প্রবাসে এসে নিউ ইয়র্কে মানিকগঞ্জ থেকে এসেছেন এবং এখানে দীর্ঘদিন ছিলেন এবং তিনি তার ভাষা ভুলেন নেই, তার সন্তানদেরকে তিনি বাংলা ভাষার প্রতি আগ্রহী করে তুলছেন। আমাদেরকে আরও অতিথি রয়েছেন, আমাদের এখন অতিথি রয়েছেন এবং আমাদের যেই অতিথি রয়েছেন উনি আসলে আমাদের এখানে গর্বের একজন পার্সন এবং উনি হচ্ছে কনসাল জেনারেল আমাদের নিউ ইয়র্কে যে মিশন রয়েছে, বাংলাদেশ মিশনের কনসাল জেনারেল জনাব নাজমুল হুদা। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, এবং তার চেয়েও বড় বেশি ধন্যবাদ বাংলা ভাষাকে, বাংলাদেশের সংস্কৃতিকে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য যেভাবে ছড়িয়ে দিচ্ছেন আপনারা, আপনাদের প্রশাসনিক দক্ষতা, আপনাদের বিভিন্ন রকমের অবদান, সেটা আসলেই আমাদের জাতির জন্য অনেক গর্বের। তবে আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাই, আপনি নিউ ইয়র্কে এখানে আছেন, আমেরিকাতে আছেন, দেখলেন অনেক বাংলা ভাষাভাষী, এই যে এত বাংলা ভাষাভাষী দেখার পরে মানে কি মনে হয় যে এত দূর থেকে এসে বা আপনারা যখন প্রশাসনিক দায়িত্ব পালন করেন কেমন লাগে আসলে আপনার? আমি একটু অন্যভাবে বলতে চাই। আপনি কিছুক্ষণ আগে বললেন যে আমাদের প্রশাসনিক দক্ষতা দিয়ে আমরা বাংলা ভাষা সংস্কৃতিকে এখানে প্রতিনিধিত্ব করছি। তার চাইতে আরও বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের যে প্রবাসী ভাই বোনেরা আছেন, বিশেষ করে এই যে যুক্তরাষ্ট্রে যে বৃহৎ বাংলাদেশি কমিউনিটি আছেন, তারা আমাদের বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতিকে যেভাবে এখানে চর্চা করে যাচ্ছেন, এটাকে প্রসার করে যাচ্ছেন, আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে সেটাকে গ্রথিত করে দিচ্ছেন, তাদেরকে আমাদের মূল সংস্কৃতির সাথে সম্পৃক্ত রাখছেন, কৃতিত্ব বরং তাদের। এবং আমাদের এই কমিউনিটির এই যে সাংস্কৃতিক কর্মকাণ্ড এত বৈচিত্র্যময় এবং এত সম্প্রসারিত, তার জন্য আমি সত্যি গর্বিত। এখন বাঙালি কমিউনিটি অবদান রাখছে, কিন্তু আপনাদের তো দায়িত্ব রয়েছে, আপনারা যেহেতু এখানে বাংলাদেশের হয়ে কাজ করছেন, তো আপনারা আসলে মানে কী পদক্ষেপ নিচ্ছেন আমাদের ভাষাটাকে এখানকার মেইন স্ট্রিমের সঙ্গে যুক্ত করার জন্য, বা এই যে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এখানকার মানুষজনের মধ্যে সেই সচেতনতা তৈরি করার জন্য এটা থেকে বাংলাদেশ সরকার থেকে কি কোনো ধরনের কাজ করছেন কিনা আপনারা? এটা আসলে মূলত আমাদের কাজটা করতে হবে এখানে কমিউনিটির সাথে একাত্ম হয়ে। আমরা কমিউনিটিকে সাথে রাখছি, কমিউনিটির যে সমস্ত উদ্যোগ আছে তার সাথে সরাসরি সম্পৃক্ত থাকছি, আমরা নিজেরা সেখানে যাচ্ছি, এবং যাতে আমাদের ভাষা, সংস্কৃতি এগুলো আমাদের বিশেষ করে পরবর্তী প্রজন্মের প্রবাসী যারা তরুণ, কিশোর, শিশু, তাদের মধ্যে যাতে এটা প্রসারিত হয়, তারা যাতে এর সাথে সম্পৃক্ত থাকে, তার জন্য কমিউনিটির যে সমস্ত কার্যক্রম আছে তার সাথে আমরা নিজেরা সরাসরি সম্পৃক্ত থাকছি। আর এখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিষয়টাকে আন্তর্জাতিক
যারা সম্প্রদায়, আমাদের ডিপ্লোম্যাটিক কমিউনিটি যারা আছেন, আমাদের সহকর্মী যারা আছেন, তাদের কাছে বিষয়টা আমরা তুলে ধরছি। তাদেরকে আমরা আমাদের যে মিশনগুলো আছে সেই মিশনে আমরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছি, বিভিন্ন ধরনের ভিডিও ডকুমেন্টারি দেখাচ্ছি, এবং এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে ঐতিহাসিক প্রেক্ষাপট সেটি আমরা তুলে ধরছি। আমরা জানি যে শিকাগোর হে মার্কেটে যে শ্রমিক আন্দোলন হয়েছিল, যার কারণে আজকে সারা বিশ্বে মে দিবস পালিত হয়। আমাদের ভাষা আন্দোলন অনেকটা ওইরকমই, সারা বিশ্বে একটা অনন্য একটা ইতিহাস, যে নিজের মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায় করতে গিয়ে মানুষ জীবন দিয়েছে, শহীদ হয়েছে। এই অনন্য সাধারণ ইতিহাসটা আমরা বিশ্বের অন্যান্য সম্প্রদায়, অন্যান্য দেশের যারা কূটনীতিক আছেন তাদের সামনে তুলে ধরছি, অন্যান্য সম্প্রদায়ের সাথে তুলে ধরছি। এভাবে আমরা মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে গুরুত্ব তাৎপর্য সেটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা একটা জিনিস লক্ষ্য করি, বিশেষ করে পশ্চিমা দেশগুলো, যেমন এখানকার আমেরিকা, তারা বিভিন্ন রকমের এক্সচেঞ্জ প্রোগ্রাম করে থাকেন, যাতে সংস্কৃতি, ভাষা আদান প্রদান, এই দেশের সংস্কৃতি বাংলাদেশের ভাষা সাহিত্য বা এই দেশের লেখকদের সঙ্গে বাংলাদেশিদের পরিচয় করিয়ে দেওয়া। তো আপনাদের পক্ষ থেকে বিশেষ করে এখানকার বিশ্ববিদ্যালয়, এখানকার কলেজগুলো, স্কুলগুলোতে বিভিন্ন ভাষাভাষীর লোক রয়েছেন, যাদের বাংলা সাহিত্যের প্রতি হয়তো আগ্রহ তেমন না থাকলেও থাকা উচিত, বিকজ বাংলা সাহিত্য অনেক সমৃদ্ধশালী। শুধুমাত্র হয়তো আমরা সেটাকে ট্রান্সলেট করতে পারিনি, বা আমাদের বিশেষ করে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, আলাউল থেকে শুরু করে আমাদের অনেক কবি রয়েছেন, সাহিত্যিক রয়েছেন, তাদের এই যে সাহিত্য কর্মগুলো তাদের ভাষায় করে আপনারা বাংলাদেশের সঙ্গে এক্সচেঞ্জ করার কোনো পদক্ষেপ বা কোনো প্রোগ্রাম আগামীতে নেবেন কিনা? এটা আছে, অলরেডি আছে। দেখুন, আপনি আমাদের যে ছাত্র সমাজ যারা এই দেশে বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন উচ্চ পর্যায়ে পড়াশোনা করছেন, তাদের সাথে কিন্তু আমাদের অনেক এক্সচেঞ্জ প্রোগ্রাম হচ্ছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে এক্সচেঞ্জ প্রোগ্রাম হচ্ছে। আমাদের দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় হচ্ছে, দুই দেশের মধ্যে সাংস্কৃতিক দল এক্সচেঞ্জ হচ্ছে। এবং আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বাংলাদেশের একটা দীর্ঘ পিপল টু পিপল কন্ট্যাক্ট রয়েছে। আপনি জানেন যে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের সময় এখানে যে কনসার্ট ফর বাংলাদেশ হয়েছে, জর্জ হ্যারিসন, অ্যালান গিন্সবার্গের যে রোড টু যশোর কবিতা, এই সমস্ত বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমাদের সাংস্কৃতিক যে বিনিময় এবং যোগাযোগ সেটা কিন্তু পুরো মাত্রায় রয়েছে। তারপরে বিভিন্ন ইনস্টিটিউশনে আপনার ইংরেজি সাহিত্য বাংলায় অনুবাদ হচ্ছে, বাংলা সাহিত্য ইংরেজিতে অনুবাদ হচ্ছে, এবং অন্যান্য ভাষাতে অনুবাদ হচ্ছে। তো এইভাবে আমাদের সরকারি বেসরকারি সহ বিভিন্ন ক্ষেত্রে এই এক্সচেঞ্জ প্রোগ্রাম, পারস্পরিক সহযোগিতামূলক প্রোগ্রাম চলছে, যাতে করে আমাদের সংস্কৃতির যে মূল বিষয়গুলো সেটা অন্য সংস্কৃতির আমরা যারা আছি তারা যাতে পরিচিত হতে পারি, এবং এর মাধ্যমে যাতে আমাদের যে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক যে সম্পর্ক এবং বন্ধুত্ব সেটা যাতে জোরদার হয়, সে বিষয়ে আমরা সচেষ্ট রয়েছি এবং কার্যক্রম চলছে। ধন্যবাদ মাননীয় কনসাল জেনারেল, যে আপনারা যেভাবে আসলে অবদান রাখছেন ছড়িয়ে দেওয়ার জন্য। আগামীতে এটা আরও প্রসারিত করবেন, আরও বাংলা ভাষাকে, বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে ছড়িয়ে দিবেন। সেক্ষেত্রে অবশ্যই প্রবাসী বাংলাদেশি আপনাদের পাশে থাকবে। আপনাকে এই পর্যায়ে ধন্যবাদ এবং এখানে যোগ দেওয়ার জন্য। দর্শক, যেমনটা শুনছিলেন মাননীয় কনসাল জেনারেল, উনি যেমনটা বলছিলেন যে আমাদের বাংলা ভাষা, বাংলা সাহিত্যকে এখানকার বিশেষ করে আমেরিকাতে এখানকার ছাত্রদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ওনারা বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করছেন। তার মধ্যে অন্যতম যে বাংলা সাহিত্যের যে কবিতা বা গল্প সমগ্র রয়েছে সেগুলোকে অনুবাদ করে ইংরেজিতে অথবা অন্য কোনো ভাষায়, যাতে করে এখানকার প্রজন্ম সেটা গ্রহণ করতে পারে খুব সহজে, সেটা নিয়ে কাজ করে যাচ্ছেন। আসলে বাংলা ভাষার যে ব্যাপারটা আসলে সেটা এখন এই মুহূর্তে 25 বছরে পড়লো আন্তর্জাতিকভাবে যখন উদযাপন করছে আন্তর্জাতিক মাতৃভাষা। এই মাতৃভাষা বাংলাদেশের শুধু যে বাংলা ভাষার মধ্যে সীমাবদ্ধতা না, আমাদের দেশে এত বৈচিত্র্য রয়েছে ভাষার, বিশেষ করে আমাদের অঞ্চল ভিত্তিক। আপনি জানেন যে দর্শক, আপনারা জানেন ভালো করেই যে এক এক অঞ্চল বাংলাদেশে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, মানিকগঞ্জ, আপনি যেভাবেই বলেন না কেন, তার পাশাপাশি রয়েছে কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠী, আপনার আদিবাসী, অথবা আপনার আরও কিছু আঞ্চলিকতার মধ্যে আঞ্চলিকতা। এগুলোও কিন্তু আমাদের জন্য অনেক গর্বের একটা ব্যাপার, আমাদের জন্য একজন আনন্দের ব্যাপার, কারণ এগুলো আমাদেরকে বেশ সমৃদ্ধশালী করে। এবং আমরা সবচেয়ে বড় যেই গুরুত্বপূর্ণ ব্যাপার সেটি হচ্ছে বাংলা সাহিত্যের যা লেখক রয়েছেন
এবং বাংলা সাহিত্যের যে বিশেষ করে সঙ্গীতে, আপনি জানেন বাংলার সঙ্গীত বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়। আপনারা জানেন আমাদের সঙ্গীত এরই মধ্যে বেশ কিছু জায়গায় অবদান রেখেছে। বিশেষ করে আমরা জানি কাওয়ালি সঙ্গীত, আমাদের ভাটিয়ারি, আমাদের লালন, এই গানগুলো এখন আসলে শুধু আমাদের সীমাবদ্ধতা নেই, আমরা দেখি অনেক বিদেশিদের মুখেও এই গানগুলো শুনি। আর যারা অবদান রাখছেন এইসব গানের মধ্যে তাদের তো আসলে অবদান রয়েছে, পাশাপাশি এখানকার প্রজন্ম, বিশেষ করে আমেরিকাতে এখানকার প্রজন্ম কিন্তু এই সঙ্গীতের প্রতি বেশ আগ্রহী। বিশেষ করে সঙ্গীত, বাংলা সঙ্গীত খুব তাদেরকে টানে। আমরা দেখলাম এখানে বেশ পারফর্ম করছে অনেকেই, বা আমরা এখানে যতদিনই বিভিন্ন বাংলাদেশি প্রোগ্রামগুলো তো থাকে। এখনই আমাদের সঙ্গে এমন একজন অতিথি রয়েছেন যিনি বাংলা সঙ্গীত চর্চা করছেন এখানে জন্ম নেওয়ার পরও, এখানে বেড়ে ওঠার পরও। তো আপনি এখানে জন্ম নেওয়ার পরে, এখানকার পড়াশোনা করার পরে, এখানকার সঙ্গীতের পাশাপাশি বাংলা সঙ্গীতের প্রতি আপনার কেন আগ্রহ? আমি খুব ছোটোবেলায় থেকে বাংলা খুব পড়তে এবং লিখতে খুব ইচ্ছা ছিল। এই জন্য একদিন আমি সামার মধ্যে বাবাকে বলেছিলাম যে আমি বাংলা শিখতে চাই, এবং ওই পুরো সামার আমি বসে বাংলা শিখেছিলাম, বাংলা কীভাবে লিখতে পড়তে। এবং আমি আমেরিকা থেকে খুব গর্বিত বলতে যে বাংলা হলো আমার মাতৃভাষা। তো বাংলা সঙ্গীত শিখতে গিয়ে কি মনে হয়েছে তোমার? বাংলা সঙ্গীতের যে সুরের যে মাধুর্য, সুরের যে আমরা বলি তাল লয়, এগুলো আসলে কতটা আকর্ষণ করে, অ্যাট্রাকশন করছে এখানকার তোমার ফ্রেন্ডদের মধ্যে? বিশেষ করে যখন কলেজে বা স্কুলে যারা থাকে তারা কি আগ্রহী, তারা কি শুনতে চায় এই ধরনের সঙ্গীত? আমি ছোটোবেলা থেকে গান শিখছি, এবং আমার দাদা গান শিখতো, এবং আমি সবসময় গান শুনে বলতাম যে আমি বড় হয়ে গান গেতে চাই। আর আচ্ছা, আমি আমেরিকা থেকেও ইংলিশ গান শুনি, কিন্তু বাংলা গান অন্য ডিফারেন্ট একটা ইমোশন আনে, মানে আমাদের মাতৃভাষা একটা ডিফারেন্ট ফিলিং আমার ভিতর থেকে আনে। এই জন্য মানে বন্ধুকেও বলি যে আমার সেটা খুব গান পছন্দ হয়েছে, তারাও শুনেও বলো খুব মধুর একটা গান, মানে সবাই পছন্দ করে। এবং আমি খুব গর্বিত বলতে যে আমি বাংলাদেশের জন্ম নিয়েছি, বাংলাদেশের কালচার আমার অনেক মানে আনন্দের ব্যাপার যেটি হচ্ছে তুমি এই বয়সেও বাংলা গানের প্রতি এত আগ্রহ। এবং তো আমরা যদি এখন আমরা তোমার থেকে একটা বাংলা গান শুনতে চাই, কারণ আজকে এমন একটা মুহূর্ত, এমন একটা দিন যেটা বাংলা ভাষাভাষী সবার জন্য গর্বের, একটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবং তুমি যেহেতু গান চর্চা করছো, আমরা একটা তোমার থেকে 2 লাইনের একটা খালি গলায় আমরা আমাদের যে বাঙালির যে গানের যে প্রসার, যে সমৃদ্ধি, সেটা আমরা বিশ্ববাসীকে শুনিয়ে দিতে চাই, বুঝিয়ে দিতে চাই, সাথে আমাদের টিভিএনের দর্শকদেরকে শোনাতে চাই। আচ্ছা। সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার, বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি। অসংখ্য ধন্যবাদ। জন্মভূমির মাটি আসলেই খাঁটি, এবং এই যে তোমাদের যে চেষ্টা বাংলাদেশ ভাষার প্রতি, বাংলা গানের প্রতি, সেটা অব্যাহত থাকুক, সেটা আরও ছড়িয়ে পড়ুক। তোমার বন্ধুদের মাঝে তুমি ছড়িয়ে দাও, যারা তোমার এখানকার বন্ধু রয়েছে তাদেরকেও শোনাও যে আসলে কতটা আবেগপ্রবণ আমাদের গান, কতটা আকর্ষণ করে। ধন্যবাদ। আমরা এই পর্যায়ে শুনলেন দর্শক, আসলে একটা প্রজন্ম, নতুন প্রজন্মের একজন এই দেশেরই কি সুন্দর বাংলা গান আমাদেরকে শুনিয়েছে, এবং বাংলা গান তার দক্ষতা রয়েছে। আমরা এখন চলে যাচ্ছি স্টেজে, আমরা দেখতে পাচ্ছি মঞ্চে কথা বলছেন, মঞ্চে বিভিন্ন। যাই হোক, আপনাদের সকলকে শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন এবং বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চা করবেন, এই আবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্বপন বড়ুয়া। এই পর্যায়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ছোট্ট করে শুভেচ্ছা জানানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ইউএসএ ইনকের প্রাক্তন সভাপতি এবং বর্তমান প্রেসিডিয়াম মেম্বার, আমাদের যেই মানুষটির উপস্থিতি ছাড়া আসলে আমাদের কোনো কার্যক্রমই সঠিকভাবে সম্পন্ন হয় না, যেই মানুষগুলো, তাদের মধ্যে অন্যতম আমাদের সবার শ্রদ্ধেয় জনাব তাজুল ইসলাম। তাজুল ইসলামকে আমন্ত্রণ জানাচ্ছি ছোট্ট করে শুভেচ্ছা জানানোর জন্য। সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় প্রধান অতিথি সৈয়দ মাহমুদুল্লাহ, সম্মানিত
বিভিন্ন বিশ্ববিদ্যালয় আলমনায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ, আপনারা আমার শুভেচ্ছা গ্রহণ করুন। 21শে ফেব্রুয়ারি আমাদের শোকের প্রতীক, শক্তির প্রতীক, ঐক্যের প্রতীক, গৌরবের প্রতীক। 1952 সালের এই দিনে রাজপথ রঞ্জিত হয়েছিল সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার সহ নাম না জানা অনেক শহীদের রক্তে। তাদের এই রক্তের বিনিময়ে বাংলা ভাষা রাষ্ট্রভাষায় মর্যাদা লাভ করে। আজকের এই দিনে আমি সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং আমরা প্রতি বছর এই দিনে নিউ ইয়র্কে আমরা বড় ধরনের আপনাদের সহযোগিতায় এই ধরনের অনুষ্ঠান করে থাকি। আমি সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ জানাই। ভালো থাকুন। ধন্যবাদ জনাব তাজুল ইসলাম। আমি এই পর্যায়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠান পরবর্তী অনুষ্ঠানমালা যারা চমৎকারভাবে আপনাদের সামনে উপস্থাপন করবেন। আমাদের মাঝে আছেন এই নিউ ইয়র্ক শহরের অত্যন্ত নামি দামি গুণী কিছু আবৃত্তিকার, কিছু উপস্থাপক। তো তারা পরবর্তী অনুষ্ঠানগুলো পরিচালনায় থাকবেন, কিন্তু তার আগেই সেই অনুষ্ঠানে যাবার পূর্বেই আমি তাদেরকে একটু মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই, তাদেরকে একটু পরিচয় করিয়ে দিতে চাই। তো আমাদের সেই সম্মানিত যাদের বাচন, যাদের শব্দ প্রক্ষেপণ, যাদের সুললিত কণ্ঠ আপনাদেরকে মোহিত করবে, সেই মানুষগুলো রয়েছেন। জনাব গোলাম মুস্তফা, মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি নূপুর চৌধুরী, সাবিনা শারমিন নিহার, আমন্ত্রণ জানাচ্ছি শারমিন রেজা ইভা। আমি আমার ডানে এবং বামের এই মানুষগুলোর জন্য আপনাদের সবার কাছ থেকে একটা জোরে করে করতালি চাচ্ছি। আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থাপনায় রুহুল আমিন সরকার, যিনি সেক্রেটারির দায়িত্ব পালন করছেন, উনিও থাকবেন। ধন্যবাদ। আমি তাদের বক্তব্য শুনবো না, তারা যেই কাজের কাজই সেই কাজেরই কিছু কাজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করব সংক্ষিপ্ত আকারে। আমাদের হাতে 5 মিনিট সময় আছে। 5 মিনিটে নূপুর 1 মিনিট। অনেক বেশি সময়, কারণ আমরা সুন্দর সুন্দর অনুষ্ঠান আছে সেটি দেখব এবং যেটি আমরা খুব কষ্ট করেছি, আশা করি সবাই উপভোগ করবেন। কারণটি হচ্ছে এটি আমাদের নতুন প্রজন্মের জন্য। আমরা যারা বড় হয়ে এসেছি বাংলাদেশ থেকে, তাদের যেমন একদম হৃদয়ে বাংলাদেশ, আমরা চাই আমাদের নতুন প্রজন্মের মাঝে হৃদয়ে বাংলাদেশ, বাংলা ভাষা বেঁচে থাকুক। সে কারণেই এই চেষ্টা। ধন্যবাদ। শুনতে চাচ্ছি গোলাম মুস্তফার কণ্ঠে কিছু। সুধী মণ্ডলী, আসলে অনেক কথা বলার খুব একটা প্রয়োজন নেই, কারণ অনেক কথা আরও শুনবেন আপনারা। শুধু আমি দেশের মানুষের কথা স্মরণ করি, দেশের ইতিহাসের কথা স্মরণ করি, যারা সবসময় আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, তাদের কথা স্মরণ করি। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। আমি যাচ্ছি সাবিনা শারমিনকে পরিচয় করিয়ে দিতে। আমার পরিচয়, আমি সাবিনা শারমিন নিহার, সম্মিলিত বিশ্ববিদ্যালয়ের এই আয়োজনে সবসময় সাথে আছি। 21-এর দিন, 21 মানে আসছে, সালাম ফিরে আসছে, বরকত ফিরে আসছে, তাজুল ফিরে আসছে। 21 মানেই মুক্তিযুদ্ধ ফিরে আসছে। সেই সাহসে বুক পেতে দেয়া তারুণ্য ফিরে আসছে, তারুণ্যের চোখে দুর্জয় শপথ ফিরে আসছে।
শহীদেরা ফিরে আসছে, স্বাধীনতা ফিরে আসছে, বাংলাদেশ ফিরে আসছে। এই পদ্মা মেঘনার দেশে আবার 52 আসছে, 69 আসছে, 71 ফিরে আসছে, 21 মানে আসছে, স্বপ্ন আসছে, ভবিষ্যৎ আসছে। 21 মানে অতীত নয়, আগামী। 21 মানে মৃত্যু নয়, জন্ম। 21 মানে শাশ্বত বাংলার হিজল তমাল ভাটিয়ালি গান, শাপলা ফোটা দিঘি, পদ্মা নদীর মাঝি, ঢাকার উন্মুক্ত রাজপথ, দীর্ঘ মিছিল, নগ্ন পায়ে হাঁটা, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। আমি কি ভুলিতে পারি, আমি কি ভুলিতে পারি, আমি কি ভুলিতে পারি। শারমিন রেজা ইভা। 21-এর চমক আছে, শিক্ষা আছে, 21-এর ঠাট আছে, সম্ভ্রম আছে, 21-এর পথ আছে, 21-এর সঙ্গীত আছে, প্রভাত ফেরি আছে, 21-এর বিচারও আছে। আর 21-এর এই সব অবদান রক্তের আকরে সিদ্ধি লাভের মহরত সাজায়। প্রবাসীর এই শত ব্যস্ততার মাঝেও আমাদের জীবন থেকে 21 কখনো হারিয়ে যায়নি, যাচ্ছে না, আর আমরা কখনো যেতেও দিব না। 21 কোনো দলের নয়, 21 কোনো মতের নয়, 21-এর দল 21 নিজেই। এখানে 21 দিয়ে আমরা 21 সাজাই, অনেকটা হাসি দিয়ে হাসি সাজাবার মতো। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।